ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? আব্দুল কাদের শেখ, লিমা ইসলাম, সাবিকুন নাহার জুমুর, আব্দুল্লাহ আল মাসুদ, রিয়া, ফাতেমা হাসান, চায়না প্রিন, রিমি আক্তার। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? স্যার, নামাজের সময় ক্লাস করা যায় না তো? ভাই এখন এই এশার নামাজ তো যে কোনো সময় পড়া যায়। এখন মনে করেন যে এমন একটা সমস্যা হয়েছে যে এক এক সময় না এক এক সময় নামাজ থাকেই, কারণ ওই হিসেবে ক্লাস আসলে নেওয়া সম্ভব হয় না। কারণ দেখা গেল যে আমারও ব্যস্ততা থাকে বা আপনাদেরও ব্যস্ততা থাকে, সব মিলে একটা সমস্যা হয়ে যায়। এখন যদি 8টা থেকে শুরু করি তাও সমস্যা, 8:30 থেকে শুরু করলে, আবার 9টা থেকে শুরু করলে অনেকেরই সমস্যা। সব মিলে আসলে একটা সমস্যা। এখন দেখেন কি করব। ত্রিকোণমিতি অনেক সহজ ব্যাপারগুলা। ত্রিকোণমিতি ব্যাপারটাই আসলে সহজ, এটা তেমন কিছু লাগবে না, জাস্ট আমরা সরাসরি ম্যাথে চলে যাব। কেন চলে যাব? ত্রিভুজের প্রথমে সূত্রটা কি দেখেন। বৃষ্টি অনেক জায়গায় হচ্ছে, মানে আমাদের এখানেও বাতাস হচ্ছে, যদিও বৃষ্টি নাই তেমন, বাট বাতাস হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন আমাদের বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের কয়েকটা সূত্র আছে, সবগুলো একটু যদি দেখে আসি, আমাদের যে সূত্রগুলো লাগবে জাস্ট ওইগুলো আমরা দেখবো। ত্রিভুজেরটা যদি চিন্তা করি আমরা প্রথমেই দেখেন, কোন ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, অথবা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়, ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে, ভূমি উচ্চতা, তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সমকোণী ত্রিভুজের দেখেন ক্ষেত্রফল ওই একই জিনিস, সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য গুণফল। এইটা দেখেন, এটা থেকে কিন্তু এটা মনে রাখা যায়। এই যে সমকোণী ত্রিভুজ আমি ড্র করলাম, কোনটা সমকোণ? এটা সমকোণ। এখন সমকোণ সংলগ্ন বাহু দুইটা কি? একটা হইতেছে উচ্চতা আর একটা হচ্ছে ভূমি, তাই না? তো তার মানে এখানে বলছে সমকোণ সংলগ্ন দুইটা বাহুর গুণফল। যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী সংলগ্ন বাহু দুইটা কি? একটা ভূমি হলে আরেকটা উচ্চতা, একটা উচ্চতা হলে আরেকটা ভূমি। আর অতিভুজ কিন্তু হবে না, অতিভুজটা হবে না। তার মানে এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই বিষয়, যে ত্রিভুজের ক্ষেত্রে বল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। যে সমকোণী ত্রিভুজ থাকে তখন সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফল হইতে ভূমি ইন্টু উচ্চতা, একই জিনিস। ঠিক আছে? এরপরে যেটা লাগবে, যে ত্রিভুজের ক্ষেত্রফল 4টা সূত্র দিয়ে আমাদের নির্ণয় করতে হয়। আরেকটা আছে সমদ্বিবাহু। দুইটা বাহু যদি সমান থাকে, একটা ত্রিভুজ আমরা ড্র করলাম, এরকম মনে করেন যে দুইটা বাহু সমান আছে। কোন দুইটা? এইটা আর এইটা সমান। এরকম যদি দুইটা বাহু সমান হয়ে যায়, মনে করেন এই বাহু এ, তাহলে এইটাও এ, এটা কিন্তু বি। তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? ভূমিকে 4 দ্বারা ভাগ করতে হবে। ভূমিকে কয় দ্বারা? এই ভূমিটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। রুট ওভার দেখেন 4 স্কয়ার, আমি এভাবে মনে রাখছি, বি ভূমি ভাগ 4, আর 4টা এখানে চলে আসলো 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই 4টা এখানে আমি কিন্তু এইভাবে মনে রাখছি, মানে এটা কিন্তু মনে রাখার টেকনিক আমি বলে দিচ্ছি। মনে করেন এই 4 উপরে কাটা যায়, আমি এটা নিচে, এইটা উপরে, এটা কিন্তু কাটা যায় না, বাট আমি মনে রাখার সুবিধাতে এইভাবে যে ভূমিকে 4 দ্বারা ভাগ করছি, আবার এই 4 দ্বারা এখানে গুণ করে দিয়েছি, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা সবারই মনে থাকে, স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র সহজ, তো এইভাবে মনে রাখছি। আর যদি আপনার সমবাহু হয়, 3টা বাহুই যদি সমান হয়ে যায়, তখন কি হবে? রুট ওভার 3/4 স্কয়ার, রুট ওভার 3/4 স্কয়ার, কারণ এই এ এ 3টা বাহু সমান, এই জন্য স্কয়ার, এখানে রুট ওভার 3/4 স্কয়ার। এটা ছিল সূত্র। এখন যদি বিষম বাহু ত্রিভুজ আসে, আরেকটা আছে ক্ষেত্রফল নির্ণয়, বিষম বাহু, যার কোন বাহুর সাথে কোনো বাহু মিল থাকবে না, এক একটা বাহুর দৈর্ঘ্য এক এক রকম থাকবে, তখন আমাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। এটা আমরা এখানে না বুঝে সরাসরি ম্যাথে গিয়ে বোঝাবো।
ঠিক আছে, সরাসরি ম্যাথে গিয়ে বোঝাইলে আমাদের মনে থাকবে। ত্রিভুজ রিলেটেড এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে আজকে। এই যে প্রথমে বলছে যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখন কি কি আছে? ভূমি ইনটু উচ্চতা, এটা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল শুনতে আমরা পাই নাই। দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা নাই। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু বাহু দৈর্ঘ্য ইনটু উচ্চতা নাই। আমরা কিন্তু এটা দেখে আসছিলাম যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়। ওকে, পরবর্তীতে আসি। এটা কি বলতেছে যে একটি ত্রিভুজের ভূমি 4 মিটার, উচ্চতা এত মিটার হলো ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে ভূমি আর উচ্চতা দেওয়া আছে। তাহলে আমাদের কন্ডিশনটা কি? হাফ ইনটু এই যে ভূমি, এই যে উচ্চতা, অঙ্ক শেষ। হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এটা কি হবে? এই 2, তাহলে 6। তার মানে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই সূত্র দিয়ে এটা হবে। প্রত্যেকটা অঙ্কে ক্লু দেওয়া থাকে, ওই ক্লু দিয়েই আমরা অঙ্ক করি। প্রত্যেকটা অঙ্কের মধ্যে একটা না একটা ক্লু আপনি পাবেন। পরবর্তীতে দেখেন, একটি ত্রিভুজের মাঠের বাহুগুলো দৈর্ঘ্য এত 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 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? দেখেন, কোন বাহুর সাথে কোন বাহুর দৈর্ঘ্য মিল নাই, মানে এটা একটা কি বিষম বাহু। এটা বলছিলাম বিষম বাহু ত্রিভুজ হলে আমাদের আগে প্রথমে কি করতে হবে? অর্ধ পরিসীমা বের করতে হবে। মানে পরিসীমাকে প্রকাশ করা হয় 2s দ্বারা। এইটা ইকুয়াল এই 3 বাহুর যোগফল। এই যে 20 প্লাস বাইরে প্রচুর বাতাস হইতাছে 21 প্লাস 29, এইটা হইতাছে কত? 70। এইটা হইতাছে কি 2s। আর s টাকে বলা হয় এখানে অর্ধ পরিসীমা। আমাদের s এর মান লাগবে, 2s এর ভ্যালু হচ্ছে পরিসীমা। 2s মানে কি? 3টা বাহুর যোগফল মানে পরিসীমা, ওইটাকে 2s দ্বারা প্রকাশ করা হয়। আমাদের পরিসীমার অর্ধেক লাগবে। তাহলে 70 কে 2 দ্বারা ভাগ করে দেন, তাহলে হচ্ছে কত? 35। এখন সূত্রটা কি? এখন এই যে এই ক্ষেত্রফল, এই ধরনের ত্রিভুজ বিষমবাহু যদি আসে, বের করার সূত্র হচ্ছে এই যে অর্ধ পরিসীমা। হ্যাঁ, অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু। অর্ধ পরিসীমা কত? 35 মাইনাস প্রথম বাহু 20 ইনটু, দেখেন এমনিতে ইনটু, এরপর হইতেছে দেখেন এই অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু, এরপরে অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু। এই যে অর্ধ পরিসীমা, দেখেন অর্ধ পরিসীমা ইনটু অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু, অর্ধ পরিসীমা মাইনাস দ্বিতীয় বাহু, অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু। এখন জাস্ট আপনার কাজ হচ্ছে রুটের ভেতর থেকে এই যে এটা থেকে এটা বিয়োগ করলে 15, আবার এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 9, 14, আবার এইটা থেকে এটা বিয়োগ করলে 6। এখন এখান থেকে আপনি বিভিন্ন সিস্টেমে আপনি মান বের করে নিয়ে আসতে পারেন। এটা সরাসরি তো আমাদের রুট করতে হবে, তাই না? এখানে 35 কে আমরা লিখতে পারি 5 7 35, 5 ইনটু 7, এই যে 35 টাকে লিখলাম। 15 কে লিখতে পারি 3 ইনটু 5, এরপর লিখতে পারি 14 কে লিখতে পারি 2 ইনটু 7, এরপর কি আছে 6 কে 2 ইনটু 3, 2 ইনটু 3। এখন দেখেন রুটের ভিতর থেকে কি কি বেরিয়ে আসবে? প্রত্যেক দুইটা রুট থেকে একটা করে বেরিয়ে আসবে। এই যে 5 আছে, রুট ওভার 5 আছে দুইটা, আসবে একটা। যদি রুট তুলে দেই, 7 আছে দুইটা, আসবে কয়টা? একটা। 3 আছে কয়টা? দুইটা, আসবে একটা। 2 আছে দুইটা, 2 আসলো একটা। এখন গুণ করলে 5 7 35, 35 দ্বিগুণে কত কত হয়? 70, 3 70 210, অ্যান্সার এটা। এটা আপনি আপনার মতো করে ক্যালকুলেশন করবেন, আপনার মতো করে ক্যালকুলেশন করবেন। এখানে আমার কিছু করার নাই। হ্যাঁ, ক্যালকুলেশন নিজে পারতে হবে। এটা ছিল বিষমবাহু ত্রিভুজ। এখানে আরেকটা অঙ্ক আছে, করে নেবেন। এরপরের অঙ্কটা দেখেন, এটা অডিটরে আসছিল যে একটি ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ত্রিভুজের শীর্ষ হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। ভূমি কত? ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? এই যে এটাতে বুঝলাম ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। একটু আগে কিন্তু এটাই বলে আসছিলাম না, এই যে উচ্চতা। এখন বসাইয়ে দিন এখানে কার কার মান দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল এটা দেওয়া আছে, ওকে 84 দিয়ে দিলাম আমরা। 84 ইকুয়াল হাফ ইনটু ভূমি, আমাদের কি চাইছে? ভূমির দৈর্ঘ্য কত? ভূমিটা ধরলাম আমরা x বা b, যাই ধরেন কোনো সমস্যা নাই। লম্ব, অঙ্কিত লম্ব, লম্বটাই হচ্ছে উচ্চতা। অঙ্কিত লম্ব যে এরকম, এটা হচ্ছে উচ্চতা। তাহলে উচ্চতা দেওয়া আছে 12। এইখান থেকে আমাদের x এর ভ্যালুটা বের করতে হবে। x এর ভ্যালু যদি বের করি, দেখেন x ইকুয়াল আমাদের কি হবে? এই 12 গুণাকার আছিল, এই 12 এখানে ভাগ হয়ে যাবে, আর এইটা ছিল ভাগ আকারে, এইটা হয়ে যাবে গুণ। এখন কত আসবে অ্যানসার? আপনারা করেন। হ্যাঁ, আকাশের অবস্থা খারাপ থাকলে তো নেটওয়ার্ক খারাপ থাকবে, কিন্তু কিছু করার নেই। ক্লাস তো অনেক পিছিয়ে গেছে। কারেন্ট চলে গেলে সমস্যা নাই, ক্লাস রেকর্ড থাকবে। আমাদের আবার কারেন্ট চলে যান, এটা সুবিধা। চোদ্দ, তার মানে কিন্তু সময় কিন্তু পার্সেন্টেজ, এটার অ্যান্সার হবে 14। পরবর্তী 5 নম্বর অঙ্কটা যদি আসি, দেখেন এই অঙ্কটা
এখানে কি বলা হয়েছে ক্লুটাকে বুঝতে হবে। বলছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল এত হলে এর উচ্চতা কত? ভালো কথা। এখানে কিন্তু যে কোনো একটা উচ্চতা, এটা উচ্চতা হতে পারে, এটাও ভালো কথা। আমরা উচ্চতা কোনটা জানি না। প্রথমে ধরে নিলাম যে অপশন ক সঠিক, পরবর্তী নিয়মটাও দেখাবো, আগে এটা বুঝেন যে অপশন ক যদি সঠিক হয় এটা কি, এটা হচ্ছে উচ্চতা, 27 সেন্টিমিটার হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি কি, ভূমি কত হবে? এটা যদি উচ্চতা হয়, ভূমি হইতাছে এই উচ্চতার দ্বিগুণ। এই উচ্চতা কত? 27, এইটার দ্বিগুণ থেকে আরো 6 সেন্টিমিটার বেশি। তাহলে ভূমি হইতেছে এইটা। কি লিখলাম বুঝছেন কিনা? যে বলছে ভূমিটা হইতেছে উচ্চতা যা হবে ওইটার দ্বিগুণ। ওইটার দ্বিগুণ কত? 27 × 2, কারণ 27টা আমরা কি ধরছি? ভূমি উচ্চতা ধরছি। উচ্চতা দিলে ভূমি হবে কি 27-এর দ্বিগুণ কত? 54, 54 থেকে আরো 6 বেশি হবে। তাহলে এইটা, তার মানে এইটা হচ্ছে কিয়া আপনার কি হলো? ভূমি। ভালো কথা, এইটা ভূমি। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি। ভূমি কত পেলাম? 60, ইন্টু উচ্চতা কত? 27। দেখেন আপনার এই যে এটা ফেরত আসে কিনা, 810 ফেরত আসে কিনা। এখন এটাকে এটা দ্বারা যদি কাটাকাটি করি, যেহেতু নিচে 3 27 কত? 81, 810। তার মানে আমাদের মিলে গেল। তার মানে আমরা প্রথমে ধরে নিয়েছিলাম যে যে ত্রিভুজটা আমরা নিয়ে কাজ করতেছি ওই ত্রিভুজের উচ্চতা কত? 27, এবং ভূমি যদি 60, ভূমি 60 হইলে তখন দেখলাম ক্ষেত্রফল আমাদের কত আসতেছে? 810। অঙ্ক কিন্তু হয়ে গেছে, অঙ্ক কিন্তু আপনার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। সাবিকুন নাহার সালমা বলছেন কেমন আছেন? তাহরিনা সুলতানা তুষি বলছেন ভাই আপনি ভিআইপি। ভিআইপি না রে ভাই, ঠিক আছে। কই 60 কিভাবে? আরে ভাই এইটাই তো বুঝাইলাম এতক্ষণ। আমরা কি উচ্চতা ধরে নিলাম 27, তাহলে ভূমিটা কত? উচ্চতার দ্বিগুণ। উচ্চতার দ্বিগুণ কত? উচ্চতা 27 হইলে এর দ্বিগুণ হইতেছে 54। 54 থেকে বলা আছে যে ভূমি কি, ভূমি এই যে এখানে খেয়াল করতে হবে উচ্চতার দ্বিগুণ থেকে আরো 6 বেশি। উচ্চতার দ্বিগুণ দেখলাম 54, 54 থেকে আরো 6 বেশি, এইটাই হচ্ছে কি ভূমি। ঠিক আছে কিভাবে? তো এটা গেল। এরপর আস কি বলছে, কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আমরা বৃত্ত পড়ছিলাম, আমরা কি বলছিলাম 6 8 10 হইলে এটা আমরা বুঝে নেব। 6 8 10 এটা হলে কি সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজের অনুপাত, বুঝতে হবে। সমকোণী ত্রিভুজ দেখেন, এই যে সমকোণী ত্রিভুজ, আর এই যে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হয় অতিভুজ। তার মানে একটা যদি আমরা ভূমি ধরি আর একটা উচ্চতা, আপনি যেভাবেই ধরেন, বলছে এটার ক্ষেত্রফল কত? একটু আগে বলছিলাম না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফল। সমকোণ কোনটা? এটা, এই দুইটার গুণফল, অথবা ভূমি ইন্টু উচ্চতা যদি বলেন তাও হবে 6 × 8। হয়ে গেছে, অ্যানসার আপনারা করেন। অ্যানসার করেন। এটা দেখেন, এটা বুঝছেন কিনা? বুঝি না। ঠিক আছে, এটা এটা দেখেন সহজ না? সহজ, কিন্তু অনেকটাই সহজ। কত সহজ ভাবে বলা আছে এটা। এরপরে অঙ্কটা আছে দেখেন, এটা বুঝতে হবে। এটা দেখেন, এটা বলছে একটা ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, একটা 6 আর একটা 8। আমরা জানি যে আরেকটা যদি 10 হইতো তাহলে সমকোণ ত্রিভুজ, এখানে কিন্তু 20 দেওয়া আছে। এখন এটা দ্বারা ত্রিভুজ হয় কিনা আগে এটা বুঝতে হবে যে ত্রিভুজ হওয়ার কন্ডিশনটা কি? যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হতে হবে। এখানে প্রথমে যদি দেখি 6 আর 8 এর যোগফল কত? 14। এটা কিন্তু আমাদের কন্ডিশন কি, যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর যে বাহু এটা থেকে বড় হতে হবে, কিন্তু এটা থেকে কিন্তু ছোট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা দ্বারা ত্রিভুজই গঠন করা যায় না। এটা দ্বারা তো ত্রিভুজই হবে না, তাহলে আর ক্ষেত্রফলটা কি? পরীক্ষার হলে কিন্তু অনেকে কিন্তু ভুলভাল করে অঙ্ক করে ফেলবেন, কিন্তু হবে না। কিন্তু এটা দ্বারা ত্রিভুজই করা যায় না। এটা দ্বারা কোনো ত্রিভুজ আপনি ড্র করতে পারবেন না, কারণ যে কোনো দুই বাহুর যোগফল 3 নম্বর বাহু থেকে বড় হতে হবে। হ্যাঁ, এখানে দেখা গেল যে কোনো দুইটার প্রথম দুইটার যোগফল 3 নম্বর বাহু থেকে ছোট, তো তার মানে এইখানে আমরা চাইলেই ত্রিভুজ আমরা ড্র করতে পারতেছি না। আর ত্রিভুজ যদি না আঁকাইতে পারেন তাহলে আপনি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবেন? তার মানে কোনোটি নয়। ওকে, কারণ ক্ষেত্রফল আপনার নির্ণয় করা সম্ভব না ত্রিভুজ যদি না হয়। এরপরে আছেন
এরপর বলছে একটা ত্রিভুজাকৃতি জমির ভূমি 75 মিটার, উচ্চতা এত মিটার, প্রতি বর্গ মিটার এত টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে। এখন আমাদের প্রতি বর্গ মিটার মানে 1 বর্গ মিটারে মানে 1 স্কয়ার ক্ষেত্রফল 1 বর্গ মিটারে খরচ হয় 2 টাকা। তাহলে আমাদের আগে দেখবো যে টোটাল ক্ষেত্রফলটা কত বর্গ মিটার এটার। তো ক্ষেত্রফল বের করতে হলে আমাদের কি করতে হবে, এটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 75 ইন্টু উচ্চতা কত 20, এটাই তো। এখন দেখেন যে এটা গুণ করলে হয় 10, তার মানে 750, টোটাল 750 বর্গ মিটার। এখন আমাদের খরচ হইতেছে কি বলতেছে প্রতি বর্গ মিটারে 1 বর্গ মিটারে 1 বর্গ মিটারে খরচ হয় 2 টাকা। তাহলে টোটাল আমাদের কত 750 বর্গ মিটারে কত টাকা খরচ হবে, তাহলে 750 টাকায় 2 দ্বারা গুণ করে দেন, তাহলে হচ্ছে 1500 টাকা। টোটাল খরচ হবে 1500 টাকা। এই অঙ্কটা এতদিন মুখস্থ করছেন, দেখেন কত সহজ। নীল আকাশের সোয়া বলছেন কেমন আছেন, আলহামদুলিল্লাহ। তো সহজ না জিনিসটা, কিন্তু পরীক্ষার হলে কিন্তু এগুলো আসছে যে প্রাথমিক সহকারী শিক্ষক 22 জেলা আসছিল 2015 সালে। আরে ভাই এটা তো বুঝছি রে ভাই, পাটিগণিত বীজগণিত কোনোটাই করানো হয় নাই, সবগুলাই করাবো। আমি কি কখনো বলছি যে করাবো না? এক কমেন্ট 3 দিন ধরে করতেছে। এরপরে দেখেন, এরপর এটা আমরা বলেছিলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4 ইন্টু বাহু স্কয়ার, √3/4 ইন্টু বাহু স্কয়ার। যেহেতু বাহুর দৈর্ঘ্য এ আছে এখানে স্কয়ার, এখন বাহুর দৈর্ঘ্য এ এর পরিবর্তে এক্স দেওয়া তাহলে কি হবে √3/4 ইন্টু এক্স স্কয়ার। এখন এক্স এর পরিবর্তে মনে করুন 10 দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কি হবে √3/4 ইন্টু 10 স্কয়ার। দেখেন সমবাহু ত্রিভুজ হলে এর বাইরে আসবে অঙ্ক, এই যে কটা एग्जांपल দিলাম না, এখানে 125, তার মানে হচ্ছে 25√3 অ্যান্সার। যদি এখানে এক্স এর জায়গায় 10 থাকে বা এক্স হলে এরকম ভাবে আসবে, এই সূত্র দিয়ে এগুলার বাইরে আসবে না। তাহলে এই সূত্র দিয়ে একটা অঙ্ক দেখেন, এই যে কিন্তু কতবার আসছে দেখেন, যে সমবাহু ত্রিভুজের এক বাহু x মিটার হলে ক্ষেত্রফল কত, তাহলে √3/4 ইন্টু বাহু স্কয়ার। এখন ক্লাস হইতেছে 8:30 থেকে, এখন আইসা বললে তার হবে না, মানে টাইম মতো ক্লাস আসবেন না তো অঙ্ক বুঝতেছেন, এটা তো সহজ। এই সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এটা করে ফেলছি না 25√3, দেখেন একটা সূত্র দিয়ে কিন্তু করিয়ে ফেলছি, সব এটা করিয়ে ফেলছি অলরেডি। এই যে এখানে যেগুলো আছে প্রত্যেকটা আপনারা করবেন একই, এটা সমবাহু দিয়ে। এরপরে আসেন এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য কত, আমাদের উল্টা চেয়েছে না। এই যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এরকম একটা সমবাহু ত্রিভুজ আমরা ধরে নিলাম যে বাহুটার দৈর্ঘ্য এ, তাহলে ক্ষেত্রফল এটা বুঝতে ক্ষেত্রফল ইকুয়াল √3/4 স্কয়ার। এখন দেখেন আমাদের এখানে ক্ষেত্রফলটাই দেওয়া আছে 50, ওকে আমরা ধরলাম যে ক্ষেত্রফল 50 ইকুয়াল √3/4 ইন্টু স্কয়ার। আমাদের এখান থেকে মূলত এ এর ভ্যালুটা বের করতে হবে। তো এখন দেখেন আমরা যদি এ স্কয়ারটা এইভাবে রাখি আর এই দুইটা কিন্তু এই সাইডে চলে আসবে, তাহলে 50 এটা ভাগ আকার আছে ইন্টু কত হয় 4, তাই হয় না, নিচে হচ্ছে √3। এখন ক্যালকুলেশন করে ভাই এখান থেকে √3 এর একটা ভ্যালু আসবে 1.732, তারপরে ক্যালকুলেশন করে এখানে দেখেন একটা ভ্যালু কিন্তু আপনি পেয়ে যাবেন, এখান থেকে এ স্কয়ারের একটা ভ্যালু পাবেন, এরপরে এ এর ভ্যালু ক্যালকুলেটরতে করেন অথবা নিজে নিজে করেন, যেভাবে করেন আপনি করে নেবেন। 13 নম্বর অঙ্কটা দেখেন, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা, এটা এই যে অঙ্কটা বুঝতে হবে, এই অঙ্কটা 90% স্টুডেন্ট এটা বুঝে না, একটু বোঝার চেষ্টা করেন। পরিসীমা মানে কি, ত্রিভুজের পরিসীমা বা চতুর্ভুজের পরিসীমা হচ্ছে যে কটা বাহু থাকবে প্রত্যেকটার যোগফল। যেহেতু বলছে সমবাহু ত্রিভুজ হলে আমি যদি ত্রিভুজটা ড্র করি একটু খেয়াল করবেন যে এইটা মনে করেন একটা সমবাহু ত্রিভুজ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তো এটার পরিসীমা 9 মানে কি, এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, এই তিনটা বাহুর যোগফল হচ্ছে 9। যেহেতু সমবাহু এই তিনটাকে এই পরিসীমাটাকে 3 দ্বারা যদি ভাগ করে দিই, যেহেতু তিনটা সমান তাহলে 3 করে পড়বে, এই বাহুর দৈর্ঘ্য 3, এই বাহুর দৈর্ঘ্য 3, এই বাহুর দৈর্ঘ্য 3, আমরা কিন্তু পেয়ে গেলাম। তার মানে সমবাহু ত্রিভুজের পরিসীমা যেহেতু 9, এইটাকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে তিনটা বাহু
কে কত পাবে ওইটা আমরা দিয়ে দিলাম। এখন বলছে যে আমাদের উচ্চতা কত, এখানে কি উচ্চতা আছে না, এই শীর্ষবিন্দু থেকে দেখেন, এই শীর্ষবিন্দু থেকে এইটার উপরে যদি একটা লম্ব অঙ্কন করি, আগাইতে পারি না আমরা, লম্ব আঁকাইলাম, লম্ব অঙ্কন করলে এইটাই কিন্তু এই ত্রিভুজটার উচ্চতা। যখন এই লম্ব অঙ্কন করলাম তখন দেখেন এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটা কি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এই যে এই বাহুটার দৈর্ঘ্য 3, এইটা 3, এইটা কিন্তু ভাগ হয়ে যাবে, এইটা কত চলে আসবে দেখেন তো, এই জিনিসটা কত চলে আসে। তাহলে 3টাকে আমরা 2 ভাগে ভাগ করলাম, এক এক সাইডে কতটুক করে পড়বো, ঝড় তুফান, গুড, ঝড় তুফান থাকা তো ভালো। এটাকে যদি ভাগ করি আপনি সিস্টেমে আসতে পারেন, এই যে 2/3, 2/3 মানে কত, হাফ, এইদিকেও 2/3 দেখেন, এটা কিন্তু এই যে 3টাকে 2 ভাগে বা 1.5, বা আপনি লিখতে পারেন যে 1.5, এইটাকে যদি আপনি 1.5 না, এখানে কিন্তু দেখেন অর্ধেক, 3কে 2 ভাগ করে দিন, এইদিকে 1.5, এইদিকে 1.5, 1.5 মানে কত 15, ও সরি 3/2 হবে, 2/3 না, 3/2, এই দেখেন 15/10, তাহলে 3/2 মানে 1.5 করে পড়তাছে এক সাইডে। আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিই তাহলে ক্লিয়ার হবে। কিরকম করে ক্লিয়ার হবে, এই সম্পূর্ণটা দৈর্ঘ্য ছিল 3, 3কে এই পর্যন্ত যখন লম্ব অঙ্কন করলাম 3টার সমান 2 ভাগে ভাগ হলো, এইদিকে 1.5, এইদিকে 1.5। এখন 1.5টাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি যে 1.5, এখানে কি এই দশমিক তুলে দিলে 10 আসে, কাটাকাটি করলে 3/2, তার মানে 1.5 যে কথা 3/2 কিন্তু একই কথা। তো এখন আপনি খেয়াল করে দেখেন 3/2 এইটুকু, হ্যাঁ এইটুকু 3/2, ওইটুকু কিন্তু 3/2, তাহলে আমরা কি জানি এটা সমকোণী ত্রিভুজ হইল না। এখান থেকে যদি আমরা এইটুকু চিন্তা করি এটা একটা সমকোণী ত্রিভুজ, আমাদের তো এটার ভ্যালু বের করতে হবে। দেখেন এখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি অতিভুজ স্কয়ার, আমরা ধরলাম অতিভুজটা x, মানে উচ্চতাটা আমরা x ধরলাম, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব কত 3 স্কয়ার যোগ ভূমি স্কয়ার, ভূমি কত 3/2, এটা হল স্কয়ার। এখান থেকে ক্যালকুলেশন করে আপনার x এর ভ্যালুটা বের করতে হবে, বুঝছেন কিনা। দেখেন এখান থেকে ক্যালকুলেশন করে x এর ভ্যালু আপনি বের করতে পারবেন, নিজেই বের করতে পারবেন। এখানে দেখেন 9 প্লাস কত 9/4 হইতেছে না। এখন আপনার লসাগু করতে হবে, এখন আপনার কি করতে হবে, লসাগু করলে অ্যান্সার কিন্তু চলে আসবে, এখান থেকে x এর ভ্যালুটা আপনি বের করে নিয়ে আসবেন। আজ ক্লাস হবে জানিই না কেন, রুটিন তো দিয়ে দিচ্ছি, এখান থেকে পরবর্তীতে x এর ভ্যালু যখন লসাগু করে যা আসবে এখান থেকে x এর ভ্যালুটা বের করে নিয়ে আসবেন। এটা বোঝার যে জায়গাটা ছিল ওইটা মেইন জিনিস, যে ওই পার্টটা। এরপরে সেম নিয়মের আরেকটা অঙ্ক আছে, আমি যদি দেখাই, এই যে না এটা তো আরেকটা নিয়ম, এটা আমরা দেখি। এটাতে কি বলছে, একটি সমদ্বিবাহু, সমদ্বিবাহু হলে আমরা কি বলছিলাম, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা বলছিলাম বেস মানে ভূমি বাই 4 রুট ওভার, এইখানে এই 4টা এখানে আসবে, আর কি ছিল স্কয়ার, এখানে কি ছিল স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই ছিল না। দেখেন তো সূত্রটা কি ছিল, b/4 4a স্কয়ার, সরি এখানে ব্র্যাকেটটা হবে না, কি 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। একটু ক্লিয়ার করে লিখে দিই সূত্রটা, আমি যেভাবে লিখছিলাম যে ভূমি ভাগ 4 রুট ওভার এই যে 4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে জাস্ট মান বসাই দিবেন। অনেকে এইটাও বুঝে না যে এইটা কি আর এ কি, বিটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে সমান সমান দুইটি বাহুর দৈর্ঘ্য। বি হচ্ছে কত 16, এই ভাগ 4 রুট ওভার 4 ইনটু এ স্কয়ার, এর মান কত ওই যে 10, 10টাকে স্কয়ার করেন মাইনাস আবার বি স্কয়ার, মানে কত 16 স্কয়ার। এখন দেখেন এটা যদি ক্যালকুলেশন করেন এখানে হবে 4 কাটাকাটি করলে এখানে হইতেছে 400 মাইনাস 16 16 256 ইকুয়াল, তাহলে কি হচ্ছে 4 ইনটু এইখানে কিন্তু থাকে 144, 144কে রুট করলে 12 আসে, 4 ইনটু 12, তাহলে 4 12 48। একদম সহজ, যদি সূত্রটা মনে থাকে, সূত্রটা মনে থাকলে একদম কিন্তু সহজ, ঠিক আছে, সূত্রটা মনে থাকলে একদম সহজ। পরবর্তীতে আসি, একই ধরনের অঙ্ক না, যে কি বলছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে যেখানে উহার সমান সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, ভূমি এত। তার মানে ওই যে সূত্র কি, যে ক্ষেত্রফল চেয়েছে এটা তো আর আমি করে দেব না, এই যে b/4 এটা হচ্ছে ভূমি, এখানে কি হবে 4 হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন মান বসাই নেন আগের মতোই, বি এর মান কত এই দেখেন বলে দেই, বি এর মান এটা, এ এর মান এটা, জাস্ট মান বসে অ্যান্সার বের করেন।
ঠিক আছে, এটা পারা যাবে? এটা দেখেন, পরের অঙ্কটা দেখেন, 17 নম্বর। 17 নম্বর কি বলছে দেখেন, একটু খেয়াল করবেন, না এটা প্র্যাকটিসের অঙ্ক, প্র্যাকটিস করাবো। এই যে এটা দেখেন, বলছে একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য এটা। সমদ্বিবাহু আবার সমকোণী মানে দুইটা বাহু সমান হবে। মনে করেন এটা এই ভূমি আর উচ্চতা সমান, আর একটা সম অতিভুজ, এটা এই অতিভুজ দেওয়া আছে 12। এটা কিন্তু সমদ্বিবাহু, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু যদি এ হয় এটাও কিন্তু এ হয়ে যাবে। তার মানে এটা একটা আমাদের বলা আছে সমকোণী ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, কি জানি মনে আছে? অতিভুজ স্কয়ার মানে 12 স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখানে যেহেতু বলছে সমদ্বিবাহু, তার মানে লম্ব আর ভূমি কিন্তু একই জিনিস। তো তার মানে এখান থেকে আমরা চাইলে এ এর ভ্যালু বের করতে পারি, মানে ভূমি আর উচ্চতার ভ্যালু আমরা নিয়ে আসতে পারি। এখানে কি 2 স্কয়ার ইকুয়াল 144, এখানে কি হচ্ছে এ স্কয়ার ইকুয়াল কত, 72 দিন না? হ্যাঁ 72। তার মানে কি হচ্ছে দেখেন তো, এ স্কয়ারের ভ্যালু যদি কিছু হয়ে গেল 72 হলো না? এখান থেকে এখন আসেন, এখান থেকে আমরা এ স্কয়ারের ভ্যালুটাও রেখে দিতে পারি, অথবা সরাসরি আমরা এখান থেকে এ এর ভ্যালু বের করতে পারি। আমাদের কিন্তু এ এর ভ্যালু দরকার নেই। এ এর ভ্যালু কেন দরকার নাই? এটা তো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের আমরা কি বলছিলাম, ক্ষেত্রফল কি হাফ ইন্টু, ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফল। সমকোণ সংলগ্ন বাহু একটা এইটা আর একটা এইটা, মানে ভূমি ইন্টু উচ্চতা। তো এইটা হাফ ইন্টু দেখেন এই যে এ স্কয়ার, আমরা সরাসরি এখান থেকে এই জন্য এই যে এ স্কয়ারের ভ্যালু কত 72, তার মানে হাফ ইন্টু এই যে 72 মানে হচ্ছে 36। কত সহজ না ব্যাপারটা? জাস্ট আমাদের ক্লু মনে রাখতে হবে, আমাদের বলা ছিল যে এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ দেওয়া আছে, আবার বলা আছে সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান, তার মানে এক বাহু যদি এ হয় উচ্চতায় হলে ভূমি এ হবে। যাই হোক এই দুইটা বাহু যেহেতু সমান, তো আমরা সমকোণী ত্রিভুজের টেকনিক অনুসারে আমরা কি জানি, অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। ওকে, অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, তার মানে 2 স্কয়ার ইকুয়াল 144, এ স্কয়ার ইকুয়াল 72। আমরা স্কয়ারে পর্যন্ত আসছি, এরপর আমাদের বের করতে হবে ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করতে হলে কি করতে হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো আমরা ভূমি এটা ধরলাম, উচ্চতা এটা। ওকে, হাফ ইন্টু এই দুইটা গুণ করলে স্কয়ার, স্কয়ারের ভ্যালু 72 মানে 36। পেজ হচ্ছে 394। ক্লিয়ার? এটা খুব সুন্দর অঙ্ক, ভালো লাগে, এগুলো লজিক আছে অঙ্কের মধ্যে। হ্যাঁ, এই যেটা বলছে যে একটি সমকোণী ত্রিভুজের ভূমি এত উচ্চতা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি বলছিলাম, সমকোণী ত্রিভুজ হলে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুইটার গুণফল। সমকোণ সংলগ্ন বাহু একটা ভূমি হলে আর একটা উচ্চতা হয়, তাহলে এক্স ইন্টু ওয়াই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কার সাথে মিলছে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, এরপরে 19 নম্বর, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে অপর দুইটি বাহু 8 ও 6 সেন্টিমিটার। এখন এটা দেখেন, এটা কিন্তু আমরা কিন্তু বলছিলাম যে যখন আমরা বৃত্তের অঙ্ক করি 6, 8, 10 হয় না, সমকোণী যে ত্রিভুজ যেহেতু বলছে তাহলে অনুপাত গুলো কত হবে, 6, 8, 10। একটা 6 আর একটা 8 দেওয়া আছে, তাহলে বাদ আছে কোনটা, 6টা। অথবা আপনি বের করে নিয়ে আসতে পারেন, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, ওইটা বের করতে পারেন, তাও হবে। কিন্তু এটা কিন্তু আমাদের হয়ে গেল। তার মানে এখানে অতিভুজ কোনটা, এটা অতিভুজ। একটু আগে এই অঙ্কটা কইরা আসছে সেম একটা অঙ্ক, দেখেন এটা 90। এখন এটা যদি অতিভুজ হয়, এটা 8 ধরেন, এটা 6 ধরেন, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ধরেন। তাহলে হাফ ইন্টু এটা ক্ষেত্রফল কি, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুইটা, সমকোণ কোনটা, এটা এই দুইটার গুণফল।
ওকে, নেক্সট 20 নম্বর সহজ একটা অঙ্ক। আমাদের বলা আছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ ফুট। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ওই বর্গক্ষেত্রের চতুর্দিকে 2 ফুট প্রস্থের একটি রাস্তা আছে, রাস্তা সহ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আগে আমরা একটু বেসিকটা বুঝি যে বর্গক্ষেত্র, এইটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের আমরা কি জানি যে প্রত্যেকটা বাহু সমান কোণগুলা সমকোণ। এই বর্গক্ষেত্রে মনে করেন প্রতিটা বাহুই এ। এ যদি হয় এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আবারও বলতেছি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা ধরলাম যে এটাই ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ভ্যালু হচ্ছে বাহু স্কয়ার, যে কোনো একটা বাহুকে স্কয়ার করে দিলেই তার আপনি ক্ষেত্রফল পেয়ে যাবেন। তার মানে এটার ক্ষেত্রফল বাহু স্কয়ার। কিন্তু আমাদের এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 64। তার মানে ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখতে পারি 64 ইকুয়াল এই যে স্কয়ার। তার মানে a ইকুয়াল √64 ইকুয়াল কিন্তু 8। তার মানে আমরা কিন্তু একটা জিনিস পেয়ে গেলাম, এই যে বর্গক্ষেত্রটা আমরা ড্র করছিলাম, এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুই কিন্তু 8 করে, তাই না? কেন ভিতর দিকে লিখতেছে 8, এই বাহু 8। এখন বলতেছে যে চতুর্দিকে 2 ফুট প্রস্থের, চতুর্দিকে এই যে এই এরকম চতুর্দিকে এই যে রাস্তাটা আমরা ড্র করতেছি এটা 2 ফুট, 2 ফুটের একটা রাস্তা আছে, যে এইটুকু মনে করেন রাস্তা, এদিক দিয়ে আপনি হাঁটাহাঁটি করেন বিকালবেলা, ঠিক আছে? এই যে 2 ফুট প্রস্থের একটা রাস্তা আছে। এখন আমরা শুধু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দেখছিলাম 64, এই ভিতরের টুকুর ক্ষেত্রফল কিন্তু 64, ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য। যখনই দেখেন এইখানে, তাহলে দেখেন এই যে আমরা যদি একটা বাহুর কথা চিন্তা করি, তাহলে এই বাহুটা কত হয়ে যেতেছে? এইটুকু তো 2, এই ভিতরের টুকু কিন্তু 2, যেখানে রাস্তা হচ্ছে 2, এটা বর্গক্ষেত্রের বাইরে, তাহলে 8 + 2, এটা কিন্তু রাস্তা সহ বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু 10 হয়ে যেতেছে, কারণ 2 ফিট রাস্তা প্রত্যেক দিকে বাড়তেছে, এই জন্য বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে? 10। এখন আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10 হয়, এর ক্ষেত্রফল কত হবে? তার মানে এর মান কিন্তু এখানে বাহুর দৈর্ঘ্য, আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a স্কয়ার, কিন্তু এই বর্গক্ষেত্রের এই এর পরিবর্তে বাহুর দৈর্ঘ্য কত? 10, তাহলে 10 স্কয়ার, তার মানে 100। এটাই কিন্তু আমাদের চেয়েছে, কে বুঝেন নাই বলেন? কিরে, এটা কে বুঝেন নাই? এটা এমন কেউ আছেন বোঝেন না? এটা কিছুই না, আমরা এখানে 64 দেওয়া আছে, প্রথমে একটা বর্গক্ষেত্র যেটা রাস্তা বাদে শুধু ভিতরে, এই যে এইটা এই ভিতরের বর্গক্ষেত্রটা, তো আমরা এখান থেকে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করছি। বের করার পর আমরা আবার দেখলাম রাস্তা সহ, মানে একটা বাহুর দৈর্ঘ্য 8, যখন রাস্তা 2 ফিট যোগ করলাম, বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 10, তখন এর ক্ষেত্রফল কত? হ্যাঁ, গুড স্টুডেন্ট, আমার স্টুডেন্ট সব ভালো, সবাই বোঝে, যাক আলহামদুলিল্লাহ। এরপর আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলে বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে a এর ভ্যালু দেওয়া আছে, এটা ভালো কথা। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয়, এটা কর্ণ কত হবে? কর্ণ হবে √2a, এটা মনে রাখতে হবে, এটা সূত্র, এটা আসছে কিংবা ওইটা প্রমাণ দেখানো যায়, কিন্তু দরকার নাই। কর্ণ হচ্ছে √2a, যে কোনো একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে কর্ণ। এই কর্ণটা আমরা জানি যে এই √2 × 8, এটা না হলো না, যেহেতু মানটা বসাই দিলাম a এর ভ্যালু। এখন বলতেছে এই কর্ণের উপরে যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, এর ক্ষেত্রফল কত? ব্যাপারটা এরকম, এই যে একটা বর্গক্ষেত্র আমরা ড্র করলাম, ঠিক আছে, এই যে একটা কর্ণ, মনে করেন এই কর্ণটা, দুইটা কর্ণের সমান থাকে, এই কর্ণটা, এই যে বর্গক্ষেত্রের যে কর্ণ, এই কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে 8√2। এখন বলতেছে এইটার ক্ষেত্রফল কত? এই বর্গক্ষেত্রের মানে এই কর্ণের উপর অঙ্কিত, এই কর্ণের উপর যদি একটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করি, মনে করেন এই বাহু, যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুই সমান, এই বাহু একটু বোঝাই দিই, দেখেন এখানে যদি এইটার সমান করি, মনে করেন এটা তো আমাদের কি ছিল, এই যে কর্ণের দৈর্ঘ্য, আবার এইখানে এই কর্ণের দৈর্ঘ্য সমান করে এইদিকে একটা বাহু আঁকাইতে হবে, এইদিকে একটা বাহু আঁকাইতে হবে, এই যে আবার এইদিকে একটা বাহু, মনে করেন যে এইটা। এখন আমাদের বলতেছে এই কর্ণের দৈর্ঘ্য, এইটার উপরই তো আমরা বর্গক্ষেত্র কি অঙ্কন করছি, তার মানে এই বাহু যদি 8√2 হয়, এই বাহু 8√2, এই বাহু হবে 8√2, এই বাহুটা হয়ে যাবে 8√2, মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কত? কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 8√2 হয়, তাহলে এটার ক্ষেত্রফল কত? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার, যেমন a স্কয়ার, এর পরিবর্তে এখানে ভ্যালুটা কত? 8√2, এই যে 8√2 হোল স্কয়ার ইকুয়াল কত? 8 8 64 × 2 128। বুঝছেন কিনা? এই অঙ্কটা কে বুঝেন নাই বলেন? অনেক সহজ না ব্যাপারটা? কিন্তু এতদিন না বুঝে মুখস্থ করছেন, অনেক সহজ না ব্যাপারটা? বুঝলে যে এই কর্ণটাই বাহু হয়ে গেছে,
এটা যদি 8/2 হয় বর্গক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, তার মানে প্রত্যেকটা বাহু এরকম হয়ে যাবে। গুড। 22 নম্বরটা 35তম বিসিএস, অনেকের কাছে ক্রিটিক্যাল মনে হতে পারে, একদম সহজ করে করব, একদম সহজ করে, হ্যাঁ, জীবনও বলবেন না আজকের পরে। কি বলছে 22 নম্বরটা? বলছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং প্রতিটি বাহু দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত? এটা দেখেন সহজভাবে যদি আমরা চিন্তা করি, একটা বৃত্ত আমরা ড্র করবো এখানে। এই যে একটা বৃত্ত, যদিও হয় না বৃত্ত, তারপর বৃত্তের কেন্দ্র ধরলাম এখানে। এই বৃত্ত আমাদের বলতেছে যে এই বৃত্তের 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি বর্গক্ষেত্র, এই বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। সাপোজ মনে করেন যে একটা বর্গক্ষেত্র আমি ড্র করলাম এইখানে। বর্গক্ষেত্র কিন্তু 4টা বাহু সমান হতে হবে এবং কোণগুলো সমকোণ, যদিও এখানে হবে না। হ্যাঁ, জাস্ট অনুমানের উপর আপনি ধরে নেন যে একটা বর্গক্ষেত্র আমরা ড্র করলাম। এখন বলতেছে এটা কিন্তু বৃত্তের কেন্দ্র, বৃত্তের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে, ভালো কথা থাকতেই পারে। এখন কথা হচ্ছে যে আমাদের একটা ক্লু দেওয়া আছে যে বৃত্তের যে ব্যাসার্ধ এটা 2 সেন্টিমিটার। ব্যাসার্ধটা কি? একটা বৃত্তের ব্যাসার্ধ কি? মনে করেন এই বৃত্তটা আমি এখানে ড্র করলাম, এটার ব্যাসার্ধটা কি? এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, তাই তো? কেন্দ্র থেকে পরিধি এইটা দেওয়া আছে 2, তার মানে এইটার ক্ষেত্রে কেন্দ্র থেকে আমি এই বরাবর যদি আমি কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে এই বরাবর আমি পরিধি টানলাম, মানে এই যে ব্যাসার্ধ এটা কিন্তু 2। এখন এই দিক থেকে আমরা ব্যাসের দৈর্ঘ্য বের করতে পারি না, এখানেও অ্যাড করে দিলাম, তাহলে এইটুকু কিন্তু 2 হবে। তার মানে এই বৃত্তটা, এই যে বৃত্তটা এইটুকু 2 হলে আবার এইদিকে এইটাও কিন্তু 2, আপনি এইভাবে চিন্তা করেন। হ্যাঁ, 2, তার মানে এই বৃত্তের ব্যাস কত? ব্যাস হইতেছে 2, আর ব্যাসার্ধ যদি চিন্তা করি অর্ধেক, ব্যাসের অর্ধেক যেটা এই পর্যন্ত, এটা হচ্ছে 2। আর ব্যাস যদি চিন্তা করি ব্যাস কিন্তু 4, ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস, ব্যাস কিন্তু 4। এখন আসেন আমাদের কি বলছে, আমাদের বের করতে বলছে কি, এইটাই তো আমরা ভুলে গেছি আসলে, অঙ্কের মধ্যে বের করতে বলছে যে এইটুকুর ক্ষেত্রফল কত। এই যে যেটুকু আমি মার্কিং করতেছি এইটুকুর ক্ষেত্রফল আমাদের চেয়েছে, এইটুকুর ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এই যে ভিতরে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ভিতরে যে বর্গক্ষেত্র আছে এই সম্পূর্ণ বৃত্তের একটা ক্ষেত্রফল আছে, এটা তো আমরা জানি যে টোটাল বৃত্তটার, যেহেতু আমরা বৃত্তের ব্যাসার্ধ জানি, এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফলটা কি হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি দেখেন তো, পাই আর স্কয়ার, পাই ইনটু আর স্কয়ার, আর এর ভ্যালু কত? 2 স্কয়ার। তার মানে দেখেন 4 পাই। এটা কার ভ্যালু? এই সম্পূর্ণ বৃত্ত, এই টোটাল বৃত্তটার ভ্যালু হচ্ছে 4 পাই। আমাদের কিন্তু এটা চাই নাই, আমাদের দিয়েছে যে বর্গক্ষেত্রটা বৃত্তের ভিতর থেকে বর্গক্ষেত্র বাদ দিলে তার ক্ষেত্রফল। এখন আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এন্ড বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করতে হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তার কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √2a। ভালো কথা, √2a। এই √2a এটার ভ্যালু কত? কর্ণের দৈর্ঘ্য 4, তাই না? তাহলে এর ভ্যালু আমরা এখান থেকে কিন্তু পাবো যে 4 ভাগ √2 হইতাছে কিনা? এর ভ্যালু হচ্ছে 4 ভাগ √2। এখন ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হইতাছে? 4/√2, বা আপনি অন্যভাবে লিখতে পারেন এটা। এখন এটাকে যদি আমি স্কয়ার করে দিই, দেখেন a স্কয়ার, তাহলে উপরে হবে 16, নিচে হবে 2, তাহলে 8। তার মানে এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হইতেছে 4/2 এবং ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, টোটাল বর্গক্ষেত্র যে এনে আছে এটার ক্ষেত্রফল 8। এখন দেখেন এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল ছিল 4 পাই। 4 পাই থেকে এই যে সাদা টুকু যদি বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমরা মার্ক করা টুকুর দৈর্ঘ্য পেয়ে যাব। তার মানে আমরা বলতে পারি টোটাল বৃত্তের দৈর্ঘ্য ক্ষেত্রফল 4 পাই, আর আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 8। তো এটা থেকে এটা বাদ দিলেই হলো, এই যে এটা পাই হবে। হ্যাঁ, এখানে একটু বল আছে 4 পাই মাইনাস 8। ঠিক আছে, অনেক সহজ। জাস্ট আমরা টোটাল বৃত্তের ক্ষেত্রফল থেকে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করে বাদ দেব। আমাদের টোটাল বৃত্তের ক্ষেত্রফলটা কি পেলাম? 4 পাই, আর টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম 8। তো 4 পাই মাইনাস 8, তাহলে মার্ক করাটুকু আমরা পেয়ে গেলাম। মুখস্থ কিচ্ছু নাই, একদম সহজ। এত সুন্দর করে কিন্তু বই দেখো আপনি বুঝতে পারবেন না, এখানে যত সুন্দর করে কথা বলে বোঝানো হলো।
23 নম্বরটা কি বলছে, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4, এরকম বলতে পারে 1/4 বা হাফ অংশ, 1/4 অথবা 1/3 1/5 অথবা 1/6, এরকম যদি বলে কিচ্ছু নাই, এই ধরনের অঙ্ক আসলে জাস্ট নিচেরটাকে স্কয়ার করে দিলে ওইটাই অ্যান্সার। নিচেরটাকে স্কয়ার করে, যদি বলে যে অর্ধেকের উপরে তাহলে হবে অ্যান্সার 4, যদি বলে 1/4 উপরে অ্যান্সার হবে 16, যদি বলে 1/3 তাহলে অ্যান্সার 9, যদি বলে 1/5 অ্যান্সার হবে 25, যদি বলে 1/6 অ্যান্সার হবে 36। এইভাবে আসতে পারে, এর চেয়ে কঠিন ভাবে আসবে না, এগুলোর বাইরে আসবে না। 24 নম্বর, 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝছি একটু আগে যে অঙ্কটা করছিলাম, দেখেন একটু আগে যে অঙ্কটা করছিলাম ওইটা আরো আপনার ক্লিয়ার হবে। আরে কি বৃত্ত আঁকাই বলেন, বৃত্ত হয় না, যাই হোক এটা বৃত্তের কেন্দ্র। এখন এইটার বৃত্তে কি বলছে, অন্তর্লিখিত একটা বড় ক্ষেত্র আছে, বৃত্তের ভিতরে একটা বড় ক্ষেত্র আছে। আমরা মনের মতো করে একটা বড় ক্ষেত্র অঙ্কন করলাম। হ্যাঁ, এই যে একটা বড় ক্ষেত্র। এখন বলতেছে এত কিছু আমাদের দেখার দরকার নাই, এই যে বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ কত 7, তার মানে ব্যাসার্ধ কোনটা, এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে 7। ভালো কথা, এটা যদি 7 হয়, আবার এইখান থেকে এই পরিধি পর্যন্ত এটাও কিন্তু 7 হয়ে যাবে। তার মানে এইটা কি, এইটা হচ্ছে এই যে বড় ক্ষেত্র, বড় ক্ষেত্রের কর্ণ না, বড় ক্ষেত্রের কর্ণ কিন্তু এটা বৃত্তের ব্যাস অথবা বর্গক্ষেত্রের কর্ণ। তো এক বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, একটু আগে বলছিলাম যে কোন বর্গক্ষেত্রের বাহু যদি এ হয়, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এটার কর্ণের দৈর্ঘ্য কি হবে, √2a। এই √2 এর ভ্যালু কত, 7 + 7 14, এই একটু আগেরটার মতোই। তাহলে এর ভ্যালু কত, এই 14/√2। আমাদের বলছে ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল মানে কত, বাহু স্কয়ার, এর ভ্যালু আমরা কত পাইছি, এইটা। এটাকে যদি স্কয়ার করে দিই, এই সাইডে যদি স্কয়ার করে দিই, যা আসবে এটাই তো ক্ষেত্রফল, এখান থেকে যা আসবে এটাই হবে ক্ষেত্রফল। গুড, ঠিক আছে, এটা ক্যালকুলেশন করেন। 14 কে স্কয়ার করলে কি হবে, আর নিচে তো 2, ওইটাকে ভাগ করলেই হবে। 14 কে স্কয়ার করলে 196, 196 কে 2 দ্বারা ভাগ করেন। নেক্সট 25 নম্বর, একদম সহজ অঙ্ক, নাই। আচ্ছা নেক্সট ক্লাসে করবো 25 নম্বর, যেহেতু নাই। হ্যাঁ, চিত্র অঙ্কন করবেন, আমি যেভাবে চিত্রগুলো অঙ্কন করলাম, কেন অঙ্কন করলাম, চিত্র ছাড়াও আমি বলতে পারতাম, কিন্তু চিত্র ছাড়া মনে রাখা কঠিন ব্যাপার সেবার। ঠিক আছে, নেক্সট ক্লাস আগামীকাল। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।